আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আজকের ক্লাস পরিচালনায় ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান। আজকের লেকচারের বিষয়বস্তু হলো মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য, প্রকারভেদ, ডি ও এল গ্লুকোজ, ডি ও এল ফ্রুক্টোজ এবং গ্লুকোজ ও ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। আমরা প্রথমে যাই মনোস্যাকারাইড কি এবং এর বৈশিষ্ট্য। যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, সেগুলোই মনোস্যাকারাইড। সংজ্ঞাটা আমরা আগে পড়েছি। বৈশিষ্ট্য: এটি অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক ইউনিট হিসেবে কাজ করে। এর সাধারণ সংকেত CnH2nOn। মনোস্যাকারাইড সমূহে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ বা একটি কিটোন গ্রুপ থাকবে এবং একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকবে। অ্যালডিহাইড গ্রুপ CHO বা কিটোন গ্রুপ ডবল বন্ড C ডবল বন্ড O মুক্তভাবে থাকায় এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। এদেরকে রিডিউসিং গ্রুপ বলা হয়। কারণ আমরা জানি মনোস্যাকারাইডে কমপক্ষে একটি অ্যালডিহাইড গ্রুপ থাকলে বা কমপক্ষে একটি মুক্ত কিটোন গ্রুপ থাকলে তারা বিজারক শর্করা হিসেবে কাজ করে। কাজেই অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ যুক্ত কার্বোহাইড্রেটকে রিডিউসিং সুগার বলা হয়। মনোস্যাকারাইড সমূহ সাধারণত মিষ্টি স্বাদ বিশিষ্ট, দানাদার, পানিতে দ্রবণীয় এবং আলোক সক্রিয় হয়। এগুলো ছিল মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য। এবার আসবো প্রকারভেদ। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কার্বনের সংখ্যা ছিল মনোস্যাকারাইডে 3 থেকে 10টি। তাহলে সেই কার্বন পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা বলেছিলাম 8 ভাগে ভাগ করব এবং আমরা আমাদের সিলেবাসে আছে 6 নম্বর কার্বন পর্যন্ত। তাহলে মনোস্যাকারাইডে যদি 3 কার্বন থাকে তাহলে সেটাকে আমরা বলবো ট্রায়োজ। ট্রায়োজের উদাহরণ অ্যালডোজ শর্করা গ্লিসারলডিহাইড এবং কিটোজ শর্করা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তাহলে আমরা ডানে যে ফিগারটা দেখতে পাচ্ছি এটা হলো গ্লিসারলডিহাইড, আবার অ্যালডোজ, আর আরেকটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এটা হলো কিটোজ। তাহলে অ্যালডোজ এবং কিটোজ কাকে বলে? অ্যালডোজ শর্করা হলো যেসব শর্করায় অ্যালডিহাইড গ্রুপ থাকে তাকে বলা হবে অ্যালডোজ, আর যেসব শর্করায় কিটোন গ্রুপ থাকে তাকে বলা হবে কিটোজ শর্করা। তাহলে আমরা এখানে বলছি অ্যালডোজ, এটা হলো গ্লিসারলডিহাইডের নাম হলো অ্যালডোজ। আমরা 1 নম্বর কার্বনে দেখতে পাচ্ছি এখানে অ্যালডিহাইড আছে, আর এটা একাধারে আবার ট্রায়োজ, কারণ 1 2 3 তিনটা কার্বন আছে। তাহলে এর আরেকটা নাম হতে পারে অ্যালডো ট্রায়োজ, কারণ এ একাধারে অ্যালডোজ আবার ট্রায়োজ, এই জন্য গ্লিসারলডিহাইডকে আমরা বলবো অ্যালডো ট্রায়োজ। আবার ডানে যে ফিগারটা দেখতে পাচ্ছি এটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, কিটোন গ্রুপ আছে 2 নম্বর কার্বনে, এই জন্য এরা হলো কিটোজ, আবার এরা একাধারে ট্রায়োজ, এই জন্য এদের আরেকটা নাম হতে পারে কিটো ট্রায়োজ। হ্যাঁ, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন অর কিটো ট্রায়োজ। তাহলে কি এটাকে সবাই বুঝতে পারলাম? ট্রায়োজের যে আমরা উদাহরণগুলো বললাম, অ্যালডোজ, কিটোজ কেন বলা হয়? রেসপন্স করো। অ্যালডোজ বা কিটোজ কেন বলা হচ্ছে এটা কি বুঝতে পারছো সবাই? না স্যার, আবার একটু বলেন। অ্যালডোজ মাত্র আমি কি জয়েন বললাম? করলাম তো। অ্যালডোজ হলো যেসব শর্করায় অ্যালডিহাইড গ্রুপ থাকে, এই যে উপরে দেখো 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড আছে, এই জন্য অ্যালডোজ। এটা তো বুঝতে পেরেছো? তাহলে যেসব শর্করায় অ্যালডিহাইড গ্রুপ থাকবে তাকে আমরা কি বলবো? অ্যালডোজ। অলরোজ। আবার যেসব শর্করায় কিটোন থাকবে, 2 নম্বর কার্বনে আমরা দেখছি কিটোন, এই জন্য হলো কিটো শর্করা। এটা আসলে অ্যালডোজ, কিন্তু এটা আবার ট্রায়োজ, কারণ কার্বন 3টা আছে, ট্রায়োজ। তাহলে আমরা গ্লিসারলডিহাইডকে আরো একটা নামে ডাকতে পারি অ্যালডো ট্রায়োজ। আবার যেটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এরা একাধারে কিটোজ আবার একাধারে ট্রায়োজ, এই জন্য এদের আরেকটা নাম হতে পারে কিটো ট্রায়োজ। ঠিক আছে? অ্যালডোজ বললেও হবে, কিটোজ বললেও হবে, তবে এর প্রকৃত নাম হলো অ্যালডোট্রায়োজ, এর প্রকৃত নাম হলো কিটোট্রায়োজ। এবার কি বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বুঝাবো, সেটাকে বলা হয় কাইরাল কার্বন। আমরা এই যে এখানে দেখাচ্ছি কাইরাল কার্বন, এটা কিন্তু একটা গ্লিসারলডিহাইডের সংকেত। বাম সাইডে আমরা যেটা দেখছি এটা কিন্তু গ্লিসারলডিহাইডের সংকেত। উপরের কার্বনটা 1, তারপরে 2, তারপরে 3। তাহলে কাইরাল কার্বন বলতে কি বুঝি? যে কার্বনে 4টা বন্ধন থাকে এবং 4টা বন্ধনে 4টা ভিন্ন ধরনের জিনিস যুক্ত থাকবে,
তাকে আমরা কাইরাল কার্বন বলবো। তাহলে এই কাইরাল কার্বনে চারটে বন্ধন থাকবে ঠিকই, কিন্তু কোনো মৌল বা মূলকের সাথে দুইটা বন্ধন দ্বারা যুক্ত থাকতে পারবে না, আবার একই মৌল দুইবার যুক্ত থাকতে পারবে না। তাহলে আমরা যদি 1 নম্বর কার্বনে যাই, 1 নম্বর কার্বনে দেখো বামে আছে এইচ আর উপরে আছে অক্সিজেনের সাথে দুইটা বন্ধন, আর নিচের অংশের সাথে সংযুক্ত আছে আরেকটা বন্ধন দ্বারা। তাহলে 1 নম্বর কার্বন কাইরাল কার্বন নয়। তাহলে 1 নম্বর কার্বন কাইরাল কার্বন নয়, এই ব্যাপারটা কি সবাই বুঝেছো? 1 নম্বর কার্বনটা কেন কাইরাল নয়? কারণ এর চারটা বন্ধন ছিল, চারটা বন্ধনে একটা মৌলের সাথেই দুইটা বন্ধন ইউজ করে ফেলেছে, এই জন্য এটা কাইরাল নয়। 1 নম্বর কার্বনটা কাইরাল নয়। সবাই কি বুঝতে পারছো 1 নম্বর কার্বনটা কেন কাইরাল নয়? আচ্ছা, এবার আমরা যাই 2 নম্বর কার্বনে দেখো বামে আছে এইচ, ডানে আছে ওএইচ, উপরে কার্বনে আছে সিএইচও, আর নিচের সাথে সংযোগ আছে CH2OH। তাহলে এই 2 নম্বর কার্বনটা হলো কাইরাল কার্বন, কারণ এই কার্বনের চারটা বন্ধন, চারটা বন্ধনে চারটা আলাদা আলাদা জিনিস যুক্ত আছে। আবার 3 নম্বর কার্বনটা দেখো, 3 নম্বর কার্বনের সাথে হাইড্রোজেন দুইবার যুক্ত আছে। তাহলে দুইবার হাইড্রোজেন যুক্ত আছে, একটা বন্ডের সাথে হাইড্রোজেন, আরেকটা বন্ডের সাথে হাইড্রোজেন, আরেকটা বন্ডের সাথে OH যুক্ত আছে। কাজে 3 নম্বর কার্বনও কাইরাল কার্বন নয়। কাজেই এখানে কি লিখছে দেখ, কাজেই প্রথম এখানে গানেই জনগণের এত ভালোবাসা পেয়েছি, আবার দ্বিতীয় গান নিয়ে হাজির হলেন। এই যে এক সাইড টক করো না। তাহলে আমরা এখানে দেখতে পাবো 2 নম্বর কার্বনটা হলো কাইরাল কার্বন, কারণ এখানে কার্বনের চারটে বন্ধনে চারটে আলাদা আলাদা জিনিস যুক্ত আছে। আচ্ছা, বা ডান সাইডে আমি আরেকটা জিনিস একটু রঙিন একটা পিকচার দেখাইছি, এখানে এটা বোঝানোর জন্য আরো ক্লিয়ার হবে। কার্বনের চারটে বন্ড, চারটে বন্ডে চারটে আলাদা জিনিস যুক্ত আছে, হাইড্রোজেন, ফ্লোরিন, ব্রোমিন, ওএইচ। তাহলে আমরা কাইরাল কার্বন বলতে বুঝবো যে কার্বনের চারটা বন্ধন থাকবে এবং এই চারটা বন্ধনে চারটা ভিন্ন ধরনের জিনিস যুক্ত থাকবে। মৌল হতে পারে, মূলক হতে পারে, হ্যাঁ, বা অন্য যৌগ হতে পারে। তাহলে সেটাকে আমরা কাইরাল কার্বন বলবো। তাহলে গ্লিসারলডিহাইডে কাইরাল কার্বন আছে একটা, সেটা হলো 2 নম্বর কার্বন। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করো, ডান সাইডে যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন আমরা দেখতে পাচ্ছি, এখানে কাইরাল কার্বন কয়টা? কেউ কি বলতে পারবা? ডাইহাইড্রক্সি অ্যাসিটোনে কাইরাল কার্বন কয়টা আছে? কেউ কি বলতে পারবা? 1 নম্বর কার্বনটা খেয়াল করো, 1 নম্বর কার্বনে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, কাজেই এটা কাইরাল কার্বন হবে না। 2 নম্বর কার্বনটা দেখো, 2 নম্বর কার্বনও কাইরাল কার্বন নয়, কারণ অক্সিজেন দুইবার দুইটা বন্ড দ্বারা যুক্ত আছে। 3 নম্বরটাও কাইরাল কার্বন হবে না, কারণ হাইড্রোজেন দুইবার যুক্ত আছে, কাজেই ডাইহাইড্রক্সি অ্যাসিটোনে কোনো কাইরাল কার্বন নয়। আর গ্লিসারলডিহাইডে একটাই মাত্র কাইরাল কার্বন, সেটা হলো 2 নম্বর। আচ্ছা, তাহলে এই কাইরাল কার্বন ব্যাপারটা কি সবাই বুঝেছো? স্যার কাইরাল কার্বন ব্যাপারটা স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, এই যে ডান সাইডের ছবিটা দেখো, কাইরাল কার্বন, কার্বনের কয়টা বন্ধন? চারটা। তাহলে চারটা বন্ধনে চারটা আলাদা মৌল বা আলাদা মূলক যুক্ত আছে, হাইড্রোজেন, হাইড্রোক্সিল, ব্রোমিন, ফ্লোরিন আছে। সবাই কি দেখতে পাচ্ছ চিত্রটা? জি স্যার। তাহলে চারটা আলাদা জিনিস যুক্ত আছে না? আবার বাম সাইডে যেটা আমি গ্লিসারলডিহাইডের সংকেত লিখেছি, এখানে 2 নম্বর কার্বনটা লক্ষ্য করো, 2 নম্বর কার্বনের বামে আছে এইচ, ডানে আছে ওএইচ, উপরে আছে সিএইচও, আর নিচে আছে CH2OH। তাহলে 2 নম্বর কার্বনটা হলো কাইরাল কার্বন। এখানে এই একই যৌগের আবার যদি 1 নম্বর কার্বনটা খেয়াল করি, 1 নম্বর কার্বনটা কিন্তু কাইরাল কার্বন নয়, কারণ অক্সিজেনের সাথে দুইটা বন্ধন দ্বারা যুক্ত আছে, এই জন্য এটা কাইরাল কার্বন নয়। আবার 3 নম্বর কার্বনটাও কাইরাল কার্বন হবে না, কারণ হাইড্রোজেন দুইবার কার্বনের সাথে যুক্ত থাকবে, এই জন্য কোন স্যার বলো। স্যার কোন 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 সময় স্যার স্যার কাইরাল কার্বন হবে আর হবে না কোন কোন সময়? আমি তো এটা বললামই যে একটা হলো যদি কোনো মৌলের সাথে দুইটা বন্ধন বা তিনটা বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটা কাইরাল কার্বন হবে না। আবার মনে করো যে কোনো কার্বনের সাথে একই মৌল বারবার যুক্ত থাকলে, যেমন নিচে আমরা যদি এখানে দেখাতাম, উপরের 1 নম্বর কার্বনে বামে আছে এইচ, আবার মাঝে একটা এইচ, আবার ডানে একটা এইচ, তিনটা যদি এইচ থাকতো, তাহলে সেক্ষেত্রেও কার্বনটা কাইরাল হতো না। একই জিনিস বারবার যুক্ত থাকলেও কাইরাল কার্বন না, আবার কোন মৌলের সাথে যদি দুইটা বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেটাও কাইরাল কার্বন নয়। তাহলে কাইরাল কার্বন স্যার 2 নম্বর কার্বনটা তো দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, না তাইলে না এটা কার্বন কাইরাল না, কার্বন এটা এটা কার্বন না, এটা তখন কি হিসেবে ধরবে? আমরা এটাকে কার্বন ধরেছি, এই উপরের বন্ধনের সাথে শুধু যে কার্বন যুক্ত আছে তা না, কার্বনের সাথে কিন্তু CHO আছে, আমরা CHO হিসেবে ধরবো। আবার নিচের কার্বনের সাথে যুক্ত আছে CH2H, এখানে শুধু কার্বন যুক্ত আছে তা না,
CH2H যুক্ত আছে, এই জন্য এটা হলো কাইরাল। এবার কি মাথায় ঢুকছে? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা গ্লিসারলডিহাইডে একটা কাইরাল কার্বন পাবো। এবার আসবো টেট্রোজ। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে টেট্রোজ। অ্যালডোজ শর্করা হলো ইরিথ্রোজ, আর কিটোজ শর্করা হলো ইরিথ্রোলোজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইরিথ্রোজ, এখানে ডি ইরিথ্রোজ, ডি জিনিসটা আমি পরে বোঝাচ্ছি, ঠিক আছে, ডি জিনিসটা আমি পরে বোঝাচ্ছি। তাহলে এটা হলো ডি ইরিথ্রোজের সংকেত। তাহলে এখানে কয়টা কাইরাল কার্বন আছে কেউ কি বলতে পারবা? এই স্ট্রাকচারে কয়টা কাইরাল কার্বন? স্যার 2টা। গুড, 2 নম্বর আর 3 নম্বর হবে কাইরাল কার্বন, 1 আর 4 হবে না। পেন্টোজ, 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে পেন্টোজ। যেমন অ্যালডোজ শর্করা হলো জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এবং কিটোজ শর্করা হলো রাইবোলোজ, আর এটা জাইলোলোজ। আমরা এবার পেন্টোজ শর্করা দেখব। তাহলে রাইবোজের আণবিক সংকেত C5H10O5, এটি রাইবো নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক, আরএনএ এর একটা গঠনগত একক। এটিপি, এনএডি প্লাস, তারপর হলো এনএডিপি প্লাস, এফইডি, কো এনজাইম এ ইত্যাদি জৈব অণুর সাথেও রাইবোজ যুক্ত হতে পারে বা যুক্ত থাকে। তাহলে আমরা এটা রাইবোজের চেইন স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এবং রাইবোজ শর্করায় আমরা দেখব 3টা কাইরাল কার্বন আছে। আবার যদি আমরা ডিঅক্সিরাইবোজ দেখি, এর আণবিক সংকেত C5H10O4, এটি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের একটি গঠন একক বা ডিএনএ এর গঠনে আমরা দেখব ডিঅক্সিরাইবোজ। এটা হলো ডিঅক্সিরাইবোজের চেইন স্ট্রাকচার। আমরা এখানেও দেখতে পাবো 3টা কাইরাল কার্বন, 2 3 4। আর স্যার আমার ডিঅক্সিরাইবোজের, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এই যে এরকম চেইন স্ট্রাকচারে আমি যদি এই যে OH আর H দুইটা এরকম এক সিরিয়ালে না রেখে H টা ডান পাশ কিংবা OH টা বাম পাশ এরকম যদি ও না, এলোমেলো করি না, তাহলে কি কোনো ওটা ওটা হলো নামের, সমস্যা হবে? তখন নাম চেঞ্জ হয়ে যাবে, তখন এটা ডিঅক্সিরাইবোজ থাকবে না। হ্যাঁ, অন্য পেন্টোজ শর্করা হয়ে যাবে। যেটা যেভাবে আছে এটা এটা এভাবেই লিখতে হবে। এটা IUPAC যে নীতিমালা আছে সে অনুযায়ী এর স্ট্রাকচার এরকমই হবে। আচ্ছা, এখানে দেখো 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম আছে, এই জন্য এর নাম হয়েছে ডিঅক্সিরাইবোজ। আমরা রাইবোজে দেখছি 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন বেশি, আর ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন কম আছে। আর ডি রাইবোজের রিং স্ট্রাকচার হলো এটা, আর এটা হলো ডিঅক্সিরাইবোজের রিং স্ট্রাকচার হলো এটা। রিং স্ট্রাকচারটা আমরা পরে আসতেছি, রিং স্ট্রাকচার হলো কিভাবে হয় ওটার কিছু নিয়ম কানুন আছে, ওটা পরে আসতেছি আমরা। হেক্সোজ, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ, C6H12O6। অ্যান্ডোজ শর্করা হলো গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এবং কিটোজ শর্করা হলো ফ্রুক্টোজ। এবার আসে গ্লুকোজ, ডেক্সট্রোজ, একে অনেক সময় ব্লাড সুগার, কর্ন সুগার বা গ্রেপ সুগার, তাহলে আঙ্গুরের মধ্যে যে শর্করা আছে বা গ্লুকোজ আছে সেটাকে আমরা বলবো গ্রেপ সুগার। এটি একটি অ্যালডোহেক্সোজ, যার আণবিক সংকেত C6H12O6। অ্যালডো মানে কি? অবশ্যই গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ আছে, আর হেক্সোজ মানে কি 6টা কার্বন আছে, এই জন্য নাম হয়েছে অ্যালডোহেক্সোজ। এটি একটি রিডিউসিং সুগার বা বিতরণক্ষম শর্করা, কারণ একটি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ আছে। বিভিন্ন প্রকার পাকা ফল ও মধুতে প্রচুর গ্লুকোজ থাকে। পাকা আঙ্গুরে এর পরিমাণ 12 থেকে 30 ভাগ, এবং শোষণের গ্লাইকোলাইসিস পর্যায়ে প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। গ্লুকোজের বৈশিষ্ট্য, এটি সাদা দানাদার পদার্থ, স্বাদে মিষ্টি, পানিতে সহজেই দ্রবণীয়। অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, কিন্তু ইথারে অদ্রবণীয় থাকে। এই হলো গ্লুকোজের বৈশিষ্ট্য। আমরা এবার যাব হলো গ্লুকোজের স্ট্রাকচার গুলোতে যাব। ডি এবং এল গ্লুকোজ, ডি এবং এল গ্লুকোজ কাকে বলে? আচ্ছা, সবাই একটু খেয়াল করো, এটা হলো ডি গ্লুকোজের চেইন স্ট্রাকচার, এটা হলো এল গ্লুকোজের চেইন স্ট্রাকচার। তাহলে আমাদের ডি গ্লুকোজের এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। কেউ কি বলতে পারবা এখানে কাইরাল কার্বন কয়টা আছে? ডি গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা আছে কেউ কি বলতে পারবা? ডি গ্লুকোজে স্যার কাইরাল 4টা কার্বন আছে। 4টে আছে, কত থেকে কত? 4টা, 2 3 4 5 নাকি? গুড, 2 3 4 5। তাহলে 2 নম্বর কাইরাল কার্বনটাকে বলা হবে কাছের কাইরাল কার্বন। কেন? কারণ এটা অ্যালডিহাইড যে মূলক আছে সেই মূলকের কাছে এই কার্বনটা আছে, এই জন্য এটা হলো কাছের কাইরাল। আর যেটা সবচেয়ে দূরে থাকবে 5 নম্বর কার্বন, এটা হলো সবচেয়ে দূরের কাইরাল কার্বন। ঠিক আছে, 5 নম্বর কার্বন হলো সবচেয়ে দূরের কাইরাল কার্বন। তাহলে যদি আমরা এই গ্লুকোজের চেইন স্ট্রাকচারে যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে দূরের কাইরাল কার্বন হলো 5 নম্বর, এবং 5 নম্বর কাইরাল কার্বনের
ডান দিকে যদি OH থাকে তাহলে তখন আমরা বলবো ডি গ্লুকোজ। দেখো 5 নম্বর কার্বন কার্বনের ডান দিকে OH আছে। আচ্ছা, এবার আমরা আসি এল গ্লুকোজ। এল গ্লুকোজ কাকে বলবো? যে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজকে এই দুইটাকে বলা হয় দর্পণ প্রতিবিম্ব যৌগ। দর্পণ প্রতিবিম্ব যৌগ, অর্থাৎ ডি গ্লুকোজকে যদি আমি আয়নার সামনে রাখি, তাহলে আয়নার সামনে রাখলে কি হবে, এর প্রত্যেকটা ফর্ম বা গঠন চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে এখানে আমরা এই যে CHOH এটা চেঞ্জ হয়ে গেছে। দেখো 2 নম্বর কার্বনে কি হয়েছে, বাম দিকে ছিল H, ডান দিকে OH, এখানে উল্টা হয়ে গেছে। স্যার ওই হ্যাঁ, বলো। উপরের ওটা চেঞ্জ হলো না কেন? আচ্ছা, ওটা বলছি, ওটা পরে, 1 নম্বরটা আমি পরে বলছি। 2 নম্বরটা থেকে দেখো, 2 নম্বরটা থেকে দেখো, 2 নম্বরটা চেঞ্জ হয়ে গেছে, 3 নম্বরটা চেঞ্জ হয়েছে, খেয়াল করছো? 3 নম্বরও কিন্তু চেঞ্জ হয়েছে, 4 নম্বর চেঞ্জ হয়েছে, 4 নম্বরও কিন্তু চেঞ্জ হয়েছে, 5 নম্বর, হ্যাঁ 5 নম্বরে এইচ ডান দিকে চলে গেছে, ওএইচ বাম দিকে এসেছে। আচ্ছা, এখন আমরা 1 নম্বর আর 6 নম্বরের এটা দেখি। এটা হলো CHO। CHOটা এটা এদিকে লিখলেও যায়, এদিকে লিখলেও তা, হ্যাঁ এই ওটা যদি এদিকে লিখি আর এইচটা যদি আমি এদিকে লিখি, ওই CHOই থাকবে, ওটা কিন্তু চেঞ্জ হবে না। ওটা আবার নিচে যদি আমরা CH2OH লিখি, এই CH2OH H2OH এদিকেও যদি লিখি, একই জিনিস থাকবে। তাহলে 1 আর 6 এখানে কোনো ফ্যাক্টর না, এখানে হলো কাইরাল কার্বন গুলো হলো ফ্যাক্টর। কাইরাল কার্বনের যে কার্বন মানে কনফিগারেশন গুলো আছে সেগুলো প্রত্যেকটা পরিবর্তন হয়, 2 3 4 5 এখানকার যে কনফিগারেশন সেগুলো চেঞ্জ হয়ে যায়। এই ক্ষেত্রে দেখা যায় যে 5 নম্বর যে কাইরাল কার্বন, সেই 5 নম্বর কাইরাল কার্বনের বাম দিকে OH চলে এসেছে, এই জন্য এটাকে আমরা বলবো এল গ্লুকোজ। তাহলে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ, এখন ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে সবচেয়ে দূরের কাইরাল কার্বন বা 5 নম্বর কার্বনের গ্লুকোজের গঠনে যদি আমরা দেখি, চেইন স্ট্রাকচারে দেখি, সবচেয়ে দূরের কাইরাল কার্বনের ডান দিকে OH থাকলে তাকে বলবো ডি গ্লুকোজ, এবং বাম দিকে যদি OH গ্রুপটা থাকে তখন হয়ে যাবে এল গ্লুকোজ। এবং প্রকৃতিতে দেখা যায় 99% বেশি ডি গ্লুকোজ এবং 1% কম এল গ্লুকোজ। ডি গ্লুকোজকে আবার বলা হচ্ছে দক্ষিণাবর্ত বা ডান ঘূর্ণি, কারণ এরা কোনো দ্রবণে ডান দিকে ঘূর্ণন প্রদর্শন করে। এদেরকে সংক্ষেপে ক্যাপিটাল ডি বা স্মল ডি বা প্লাস দ্বারা বোঝানো হয়। আবার এল গ্লুকোজ গুলো কোনো দ্রবণে বাম দিকে ঘূর্ণন প্রদর্শন করে, এই জন্য আমরা কি বলবো, বামাবর্ত বা বাম ঘূর্ণি বা লেভোরোটেটরি, এবং যাকে ক্যাপিটাল এল, স্মল এল বা মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়। দক্ষিণাবর্ত অর্থ হলো যৌগটি আলোক সক্রিয় এবং ঘূর্ণনের দিক হলো ডান। বামাবর্ত অর্থ হলো যৌগটি আলোক সক্রিয় এবং ঘূর্ণনের দিক হলো বাম। গ্লুকোজের ডি বা এল ফর্ম অপটিক্যাল রোটেশন ছাড়া অন্যান্য সকল ভৌত বৈশিষ্ট্য একই প্রকার। উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। এই যে আমরা শেষে বলে দিয়েছি যে উদ্ভিদে যে গ্লুকোজটা আছে সেটা সবসময় ডি গ্লুকোজ, হ্যাঁ, এবং খুব কম পরিমাণেই প্রকৃতিতে এল গ্লুকোজ বিদ্যমান। তাহলে আমরা কি ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ জিনিসটা বুঝলাম? ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ স্ট্রাকচার গুলো কি বুঝলাম? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসবো গ্লুকোজের রিং স্ট্রাকচার, আলফা বা বিটা ডি গ্লুকোজ কিভাবে হয়। তাহলে আমরা গ্লুকোজের 1 নম্বর কার্বন আমরা জানি, গ্লুকোজের 1 নম্বর কার্বন এখানে কেন ধরা হয়েছে, কারণ 1 নম্বর কার্বনে আছে অ্যালডিহাইড গ্রুপ, কার্যকরী গ্রুপ, আর 5 নম্বর কার্বনটা হলো সবচেয়ে দূরের কাইরাল কার্বন। তাহলে যখন গ্লুকোজ গুলো কোনো দ্রবণে থাকবে তখন এদের 1 নং কার্বন এবং 5 নং কার্বন খুব কাছাকাছি চলে আসে এবং এদের মাঝে একটি অক্সিজেন সেতু তৈরি হয়। এই যে এটা হলো 1 নম্বর কার্বন, এটা হলো 5 নম্বর কার্বন, 1 আর 5 পরস্পর অক্সিজেন সেতু তৈরি করে। এর ফলে 1 নম্বর কার্বনের একটি OH গ্রুপ সৃষ্টি হয়। 1 নম্বর কার্বনে একটি OH গ্রুপ সৃষ্টি হয়। এই যে 1 নম্বর কার্বনে OH গ্রুপ সৃষ্টি হয়েছে। নতুন সৃষ্ট এই OH গ্রুপকে 1 নম্বর কার্বনের আলফা অথবা বিটা অবস্থানে থাকতে পারে। তাহলে গ্লুকোজ যখন এরকম একটা রিং তৈরি করবে তখন 1 নম্বর কার্বনে দুটো অবস্থান তৈরি হয়, উপরের অবস্থানকে বলবো বিটা এবং নিচের অবস্থানকে বলবো আলফা। আর এই OH গ্রুপ যে অবস্থানে থাকবে তার উপর নির্ভর করে এই গ্লুকোজের নামকরণ করা হয়। ঠিক আছে, এখানে যেমন OH আছে নিচে, এই জন্য আলফা ডি গ্লুকোজ, আর এখানে OH বিটা অবস্থানে আছে, এই জন্য এটা হলো বিটা ডি গ্লুকোজ। আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার বোঝার জন্য নিচে স্ট্রাকচার দিয়ে বুঝিয়েছি। এটা হলো ডি গ্লুকোজের চেইন স্ট্রাকচার, এটা ডি গ্লুকোজের চেইন স্ট্রাকচার, এটা হলো আলফা ডি গ্লুকোজ আর এটা হলো বিটা ডি গ্লুকোজ। এখন দেখো এই
এখানে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এখানে কি আছে, এটা হলো 6, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা হলো 1। তাহলে 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে। তাহলে এখানে কোন কোন কার্বন ঠিক আছে? 2 3 4 5। 5-এ কি ছিল? OH ছিল। এই 5-এর OH-টা এটা যাবে কোথায়? এটা 1 নম্বরে চলে যাবে, এই 1 নম্বরে OH-টা চলে যাবে। আর আমরা বলেছিলাম কি 1 নম্বর আর 5 নম্বর কার্বন একটা অক্সিজেন সেতু তৈরি করে। এই অক্সিজেনটা, এই যে সি 1 নম্বর কার্বনে যে সি আর ও যে অক্সিজেন, সেই 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন একটা অক্সিজেন সেতু তৈরি করেছে, ঠিক আছে? আর এই এইচটাই হলো সেই এইচ এটা। আর 5 নম্বরে যেহেতু ওএইচটা 1 নম্বর কার্বনে যুক্ত হয়েছে, 5 নম্বরে শুধু কি আছে? এইচ। 5 নম্বরে শুধু এইচ আছে, এই 5 নম্বরে শুধু এইচ আছে। আর 6 নম্বর CH2S, এটা ঠিক আছে। তো এখন এটা হলো এটা আলফা ডি গ্লুকোজ এই কারণে হচ্ছে, কারণ আমরা এটা এই গঠনটাকে যখন আমরা রিং স্ট্রাকচারে বসাবো, এটা হলো রিং স্ট্রাকচার, উপরেরটা হলো একটা রিং স্ট্রাকচার, নিচেরটা হলো একটা রিং স্ট্রাকচার। উপরেরটা হলো আলফা ডি গ্লুকোজ এবং নিচেরটা হলো বিটা ডি গ্লুকোজ। আমরা যেহেতু আলফা ডি গ্লুকোজ বুঝতেছি, সেটা একটু খেয়াল করো। এটা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে 1 আর 5-এর মধ্যে অক্সিজেন সেতু তৈরি হয়েছে। 1 নম্বর কার্বন এবার খেয়াল করো, 1 নম্বর কার্বনের বামে যেগুলো আছে সেগুলো উপরে হবে এবং ডানে যেগুলো আছে সেগুলো নিচে হবে। 1 নম্বর কার্বনের বামে আছে এইচ, এই জন্য এইচ উপরে, ওএইচ ডানে, এই জন্য ওএইচটা আছে নিচে। 2 নম্বর কার্বনে এইচ আছে বামে, এটা হবে উপরে, ওএইচ আছে নিচে, এটা নিচে। 3 নম্বরে ওএইচ আছে উপরে, হ্যাঁ, এইচ আছে নিচে। 4 নম্বরে এইচ আছে বামে, এটা হবে উপরে, ওএইচ আছে ডানে, এটা হবে নিচে। তাহলে আমরা 1 2 3 4 পর্যন্ত ঠিক আছে। এবার আমরা 6 নম্বরে যাই, 5 আর 6। 6 নম্বরটা কিন্তু এটা কি হ্যাঁ 5 আর 6 নিচের থেকে 5 আর 6টা খেয়াল নিচের করো। থেকে উপরের দিকে যান? হ্যাঁ, তাহলে যেটা বামে থাকবে সেটা হবে উপরে, আর যেটা ডানে থাকবে সেটা হবে নিচে। 1 নম্বরটা খেয়াল করলে বুঝতে পারবা, বামে আছে এইচ, এইচ গেছে উপরে, ডানে আছে ওএইচ, ওএইচ গেছে নিচে। এখন তোমরা 5 আর 6টা খেয়াল করো। 6 নম্বর যে কার্বনটা আছে সেটা কিন্তু অক্সিজেন সেতু তৈরি করে নাই, এই জন্য সে কিন্তু বাইরে আছে, CH2OH। আর 5 নম্বর কার্বনের একটা তো অক্সিজেন সেতু সে অলরেডি তৈরি করে ফেলেছে, 5 নম্বরের কার্বনের শুধু এইচ আছে, এই এইচটাই হলো এই এইচ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পাইরানোজ রিংয়ে, গ্লুকোজের এই পাইরানোজ রিংয়ে 1 নম্বর কার্বনে দুটো কাঠামো আছে, উপরের কাঠামোকে বিটা এবং নিচের কাঠামোকে বলবো আলফা। তাহলে আলফা অবস্থানে হাইড্রোক্সিল গ্রুপ বিদ্যমান, এই জন্য উপরের কাঠামোকে আমরা বলবো আলফা ডি গ্লুকোজ। আবার যদি নিচেরটা আমরা চিন্তা করি, এটা হলো বিটা ডি গ্লুকোজ। এটা বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে এখানে কি হয়েছে, এখানে এইচটা আসছে 1 নম্বর কার্বন এদিকে আর ওএইচটা গেছে এদিকে। পার্থক্য শুধু এখানে, 1 নম্বর কার্বনের শুধু পার্থক্য, হ্যাঁ, ওএইচটা কোন অবস্থানে যাবে, ওএইচটা যে অবস্থানে যাবে, হ্যাঁ, সেই অবস্থানের উপর ভিত্তি করেই তখন গ্লুকোজের নামকরণ করা হবে। তাহলে এটা যেহেতু 1 নম্বর কার্বনে ওএইচ আছে বাম দিকে আর এইচ আছে ডান দিকে, ঠিক এই রিং কাঠামোতেও আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে উপরে গেছে ওএইচ আর নিচে গেছে এইচ, হ্যাঁ, যার ফলে এটা হয়ে গেছে বিটা ডি গ্লুকোজ। আর গ্লুকোজের এই ধরনের রিং গুলোকে বলা হয় পাইরানোজ রিং। নিচেরটাও পাইরানোজ রিং, উপরেরটাও পাইরানোজ রিং, দুটাকেই পাইরানোজ রিং বলতে পারি। তবে ওএইচ এর অবস্থানের কারণে উপরের গ্লুকোজের নাম হবে আলফা ডি গ্লুকোজ আর নিচের গ্লুকোজের নাম হবে বিটা ডি গ্লুকোজ। ক্লিয়ার? তাহলে জি স্যার। হ্যাঁ, এটা হয়তো বইয়ে দেওয়া নাই, তো তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি একটু চেষ্টা করেছি। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে যাই। ফ্রুক্টোজ, এটি একটি কিটোহেক্সোজ যার আণবিক সংকেত C6H12O6। এটিও একটি রিডিউসিং সুগার, কারণ আমরা জানি ফ্রুক্টোজের 2 নম্বর কাঠামোতে একটা কিটোন গ্রুপ আছে। অধিকাংশ পাকা মিষ্টি ফল ও মধুতে ফ্রুক্টোজ থাকে, তাই এর আরেক নাম ফলের চিনি বা ফ্রুট সুগার। সর্বপ্রথম ফ্রুট তথা ফল থেকে শনাক্ত করা হয়েছিল বলে এর নামকরণ করা হয়েছে ফ্রুক্টোজ। বৈশিষ্ট্য, এরা সাদা বর্ণের, দানাদার, স্ফটিকাকার, মিষ্টি জাতীয় পদার্থ, পানিতে সহজেই দ্রবণীয়, গরম অ্যালকোহলেও দ্রবণীয়। গ্লুকোজ ও ফ্রুক্টোজের আণবিক সংকেত এক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান, তাই এদেরকে আইসোমার বলা হয়। আইসোমার হলো কি, যে রাসায়নিক সংকেত একই থাকবে কিন্তু গাঠনিক সংকেতে একটা কার্যকরীমূলক পরিবর্তন হবে। কারণ আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজের উভয়ের আণবিক সংকেত C6H12O6, কিন্তু গ্লুকোজের কাঠামোতে আমরা 1 নম্বর কার্বনে দেখবো অ্যালডিহাইড আর ফ্রুক্টোজের 2 নম্বর কাঠামোতে আমরা দেখবো কিটোন।
হ্যাঁ, এই জন্য এরা পরস্পর আইসোমার। আচ্ছা, এবার আমরা আসি ডি ফ্রুক্টোজ। তাহলে এই একই কারণে আমরা যেমন ডি গ্লুকোজ জেনেছিলাম, একই কারণে ডি ফ্রুক্টোজ নামকরণ হবে। কারণ এখানে এই ডি ফ্রুক্টোজের গঠনে দেখো তো কয়টা কাইরাল কার্বন আছে? ডি ফ্রুক্টোজের গঠনে কয়টা কাইরাল কার্বন আছে? যারা পারবা একটু অ্যান্সার দাও। 4টা, না 3টা। 3টা, গুড। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 2 নম্বরটা হবে না, জি স্যার। কারণ 2 নম্বরে অক্সিজেন দুইটা বন্ড দ্বারা যুক্ত। তাহলে 3 নম্বর হবে কাছের কাইরাল, আর 5 নম্বর হবে দূরের কাইরাল। তাহলে আমরা এখানে বলতে পারি ডি ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচারে সবচেয়ে দূরের কাইরাল বা 5 নম্বর কার্বনের ডান দিকে ওএইচ আছে, এই জন্য একে আমরা বলবো ডি ফ্রুক্টোজ। আবার যদি এল ফ্রুক্টোজ চিন্তা করি, হ্যাঁ, এর জাস্ট এটা বিপরীত, ঠিক আছে? ও, এল জি স্যার। ফ্রুক্টোজে এখানে একটু ভুল আছে, স্ট্রাকচারটা একটু চেঞ্জ করতে হতো। হ্যাঁ, এখানে 2 3 4 5 3 4 5, হ্যাঁ, এখানে শুধু 5 নম্বরটা ঠিক করা হয়েছে, এবং 3 এবং 4 ঠিক করা হয় না। 3 নম্বরটা হবে বাম দিকে হবে তোমার এইচ, আর এইচ, ডান দিকে হবে ওএইচ। 4 এটা নম্বরে 4 নম্বরে। হবে বাম দিকে ওএইচ আর ডান দিকে হবে এইচ, ঠিক আছে? জি তো স্যার। এল ফ্রুক্টোজ, এটা সম্ভবত বইয়ের স্ট্রাকচারও ভুল দেওয়া আছে, হয়তো ভুলটা এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আসলে এটা কোনো কোনো বই হয়তো ঠিক করেছে, আব্দুল আলিম স্যার হয়তো ঠিক করতে পারে। তো আমার এটা ঠিক করা হয়নি। তাহলে এই 3 আর 4টা কাঠামোটা চেঞ্জ হবে, সবাই বুঝতে পেরেছো? 3 আর 4 নম্বর কাঠামোটা চেঞ্জ হবে। 3 নম্বরে এখানে এখানে ওএইচ আছে, এখানে ওএইচ আছে, তাহলে এখানে হবে এইচ, আর এদিকে হবে ওএইচ। 4 নম্বর কাঠামোতে এইচ এর জায়গায় হবে ওএইচ, আর ওএইচ এর জায়গায় হবে এইচ। তাহলে এল ফ্রুক্টোজ। তাহলে আমরা সবচেয়ে দূরের কাইরাল কার্বন বা 5 নম্বর কার্বনে কি দেখবো? বাম দিকে ওএইচ গ্রুপ যুক্ত আছে, এই জন্য হলো এল ফ্রুক্টোজ। এটা হলো আলফা ডি ফ্রুক্টোজ, এটা হলো বিটা ডি ফ্রুক্টোজ। রিং স্ট্রাকচার কিভাবে তৈরি হয় সেটা আমি পরে দেখাচ্ছি। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো গাঠনিক আইসোমার। এদের সবার গঠনিক ফর্মুলা C6H12O6, কিন্তু এদের অ্যাটমিক বিন্যাস ভিন্ন, ঠিক আছে? এদের অ্যাটমিক বিন্যাস মানে যে স্ট্রাকচার, গাঠনিক স্ট্রাকচার, সেটা ভিন্ন। আমরা এবার আলফা ডি ফ্রুক্টোজ এবং বিটা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখছি। তাহলে উপরে দেখো, উপরের যে স্ট্রাকচার এটা আমরা কিন্তু দেখছি, এটা হলো একটা ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার, 1 2 3 4 5 6, এবং 2 নম্বর কার্বন কাঠামোতে আমরা দেখছি এটা হলো একটা কিটোন গ্রুপ। 2 নম্বর কার্বন কাঠামোটা হলো এটা কিটোন গ্রুপ। আচ্ছা, নিচে এবার দেখো যে এটা হলো বিটা ডি ফ্রুক্টোজ, আর ডান সাইডে যেটা আসছে সেটা হলো আলফা ডি ফ্রুক্টোজ। তাহলে আমরা এখানে কি করব, যে যখন রিং গঠন হয় তখন কি হয়, ডি ফ্রুক্টোজে 2 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন পরস্পরের কাছাকাছি আসে। তাহলে কেন 2 নম্বর কার্বন হলো? কারণ আমরা দেখছি 2 নম্বর কার্বনে কার্যকরীমূলক কিটোন আছে, এবং 5 নম্বর কার্বনটা হলো সবচেয়ে দূরের কাইরাল কার্বন। এই জন্য এদের কাঠামোতে যখন এরা 2 নম্বর এবং 5 নম্বর কার্বন পরস্পরের কাছাকাছি আসবে এবং একটা অক্সিজেন সেতু তৈরি করবে, এই হলো অক্সিজেন সেতু তৈরি করেছে। তাহলে এখন আমরা 3 4 এই দুটো দেখবো। 3 যেটা ছিল সেটাই আছে, 4 যেটা কনফিগারেশন ছিল সেটাই আছে, আর 5 এর শুধু এইচ আছে। 5-এর ওএইচটা গেল কোথায়? 5-এর ওএইচটা গেল কোথায়? 5-এর ওএইচটা গেছে হলো 2 নম্বর। 2 নম্বর কার্বনে গেছে। হ্যাঁ, 2 নম্বর কার্বনে ওএইচ গেছে। আর আমরা 2 নম্বর কার্বনের উপরে আমরা দেখতে পাচ্ছি যে CH2H যথারীতি আছে 1 নম্বর, এবং 6 নম্বরে আমরা কিন্তু CH2H আমরা দেখতে পাচ্ছি আছে। হ্যাঁ, এটা গেল একটা। এবার আমরা বিটা আলফা ডি ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখি, এখানেও আমরা দেখি 3 4 কাঠামো ঠিক আছে, 5 নম্বরের ওএইচ গেছে 2 নম্বরে, আর এইচটা ঠিক আছে, 6 CH2H যা আছে তাই, 1 নম্বরেও CH2H যা আছে তাই। এখানে যেমন 2 নম্বর কার্বনে ওএইচ গেছে এটা ডান দিকে, আর আমরা এই বাম দিকে যে স্ট্রাকচার সেখানে দেখতে পাচ্ছি ওএইচ গেছে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি। তাহলে এবার আমরা যাই আলফা ডি ফ্রুক্টোজ এবং বিটা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। তাহলে আলফা ডি ফ্রুক্টোজ এবং বিটা ডি ফ্রুক্টোজের যে রিং, এই রিং গুলোকে বলা হয় ফিউরানোজ রিং। এটাও ফিউরানোজ রিং, এটাও ফিউরানোজ রিং। এবার আসি আলফা ডি ফ্রুক্টোজ কিভাবে তৈরি হলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কয় নম্বর কার্বন? এটা 2। ডান দিকে যে কার্বনটা আছে আমার কার্সর যেখানে ধরেছি সেটা হলো 2 নম্বর কার্বন, এবং বাম দিকে যেখানে কার্সর ধরেছি সেটা হলো 5। তাহলে এটা 2,
নিচেরটা 3, এটা 4, এটা হলো 5, আর বাইরে আছে এটা হলো 6, আর এদিকে এটা বাইরে আছে এটা হলো 1। তাহলে এখন আমরা এই আলফা ডি এর এই যে এখানে সরল রৈখিক যে রিংটা আছে সেখান থেকে এখন আমরা এখানে বসাবো। তাহলে এটা যদি 2 নম্বর কার্বন হয়, আমরা এখানে CH2S কোন দিকে দেখতে পাচ্ছি? বাম দিকে, এই জন্য এটা উপরে। OH কোথায় দেখতে পাচ্ছি? ডান দিকে, এটা হলো নিচে। 3 নম্বরে এবার যাই, 3 নম্বরে OH আছে বাম দিকে, OH গেছে উপরে, H গেছে ডান দিকে, এটা গেছে নিচে। 4 নম্বর কাঠামোতে দেখো H আছে বাম দিকে, এটা উপরে, OH আছে ডান দিকে, এটা গেছে নিচে। আর যেটা 5 নম্বর কার্বন, হ্যাঁ 5 নম্বর কার্বনের শুধু H আছে, এই Hটা নিচে। আর 5 নম্বরের পরে 6 নম্বর যে কার্বনটা আছে CH2OH, সেটা কিন্তু বাইরে। এটা বাইরে কেন হলো? কারণ আমরা জানি যে 6 নম্বর কার্বন কখনোই রিং তৈরিতে অংশ নেয় না, এই জন্য এটা বাইরে। তাহলে এইভাবে আলফা ডি ফ্রুক্টোজ এবং আলফা ডি ফ্রুক্টোজে আমরা কি দেখব? যে 2 নম্বর যে কার্বন আছে, এই 2 নম্বর কার্বনে দুটি অবস্থান তৈরি হয়। উপরের অবস্থানকে বলা হবে বিটা অবস্থান এবং নিচের অবস্থানকে বলা হবে আলফা অবস্থান। তবে আমরা কি জানি যে হাইড্রক্সিল গ্রুপ যে অবস্থানে যুক্ত থাকে তার উপর নির্ভর করে ফ্রুক্টোজের নামকরণ করা হবে। তাহলে হাইড্রক্সিল গ্রুপটা কোথায় আছে? এটা আলফা অবস্থানে আছে, এই জন্য এর নাম হয়েছে আলফা ডি ফ্রুক্টোজ। এখন আমরা ঠিক একইভাবে বিটা ডি ফ্রুক্টোজটা দেখব। তাহলে বিটা ডি ফ্রুক্টোজ আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো 2 নম্বর কার্বন, এটা হলো 5 নম্বর কার্বন। 2 আর 5 এর মধ্যে অক্সিজেন সেতু তৈরি হয়ে আছে এবং আমরা 2 নম্বর কার্বনের বাম দিকে কি দেখতে পাচ্ছি? 2 নম্বর কার্বনের বাম দিকে আছে CH2H, এই যে CH না সরি 2 নম্বর আমরা বাম দিকে সব শেষের পৃষ্ঠার সব শেষের যে আছে সেটা দেখো, বাম দিকে OH আছে, OH গেছে উপরে, এবং ডান দিকে আছে CH2S, এই যে CH2S ডান দিকে, এই জন্য এটা নিচে। 3 নম্বর কাঠামোটা দেখো, OH উপরে, এটা বাম দিকে ছিল, এবং CH এটা ডান দিকে H আছে, এই H আছে নিচে। ঠিক একইভাবে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বরটা বাইরে আছে। তাহলে এই কাঠামোটার নাম হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। কেন? কারণ আমরা দেখেছি 2 নম্বর কার্বনে যে বিটা অবস্থান, বিটা অবস্থান মানে উপরেরটা, হ্যাঁ কার্বনের উপরের অংশটা হলো বিটা অবস্থান, এবং এই বিটা অবস্থানে হাইড্রক্সিল গ্রুপটা যুক্ত আছে, এই জন্য এর নাম হয়েছে বিটা ডি ফ্রুক্টোজ। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের আলফা ডি এবং বিটা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। আলফা ডি এবং বিটা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারকে আমরা কি বলবো? ফিউরানোস। তাহলে সবাই কি বুঝতে পেরেছো কিভাবে রিংটা তৈরি হলো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে এই যে নিচে যে কাঠামো আমি দেখাইছি, উপরে যেমন আমরা চেইন স্ট্রাকচার দেখাইছি ফ্রুক্টোজ, নিচে যে সরলরৈখিক রিং দেখানো হয়েছে বিটা ডি ফ্রুক্টোজ বা আলফা ডি ফ্রুক্টোজ, এটা কিন্তু বইয়ে কোথাও দেওয়া নাই। হ্যাঁ, এটা উচ্চ শ্রেণীর যে বইগুলো সেগুলোতে হয়তো থাকতে পারে। তো যাই হোক, এটা বোঝানোর জন্য তোমাদেরকে ইউজ করেছি। আচ্ছা, এখন আমি আগে একটা জিনিস বুঝাইনি, সেটা ছিল সম্ভবত কি যেন রাইবোজের ক্ষেত্রে ওখানে কিছু অংশ ছিল, ওটা একটু বুঝাই। রাইবোজ, এই যে এবার আমরা আসছি রাইবোজ, এখানে আমরা বলেছি না, রাইবোজের আগে ইরিথ্রোজ ছিল, ডি ইরিথ্রোজ বলেছিলাম। ডি জিনিসটা এবার কি? এবার কি সবাই কি ডি জিনিসটা বুঝতে পেরেছো? ইরিথ্রোজের ডি কেন হলো এটা কি বুঝতে পেরেছো? কেউ কি বলবা ইরিথ্রোজের ডি কেন হলো? এখানে কাছের হ্যাঁ বলো, বললে তাড়াতাড়ি বলো, ইরিথ্রোজের ডি কেন হলো? এখানে কয়টা কারাল কার্বন আছে? ইরিথ্রোজে কয়টা কারাল কার্বন? দুইটা। দুইটা। একটা 2 নম্বর কার্বন, একটা 3 নম্বর কার্বন। তাহলে এখানে দূরের কারাল কার্বন কয় নম্বর? দূরের কারাল কার্বন নাম্বারটা কত? না, 2 নম্বর। দুইটা হলো কাছের কারাল, কারণ এটা অ্যালডিহাইডের কাছে আছে, আর 3টা আছে 3 নম্বর। 3 নম্বর। তাহলে এখানে দূরের কারাল কার্বন হলো 3, আর 3 নম্বর কার্বনের ডান দিকে কি আছে? OH, OH আছে, এই জন্য এটা হলো ডিইরিথ্রোজ। জি স্যার। আচ্ছা, এবার আমরা আসি ডি রাইবোজ কেন হলো। এবার এটা বলো, একই ঘটনা। এখানে কয় নম্বর কার্বন হবে? ডি রাইবোজ 4 নম্বর। গুড, 4 নম্বর। 4 নম্বর কার্বনটা হবে সবচেয়ে দূরে, এবং সেই দূরের কারাল কার্বনে বা 4 নম্বর কার্বনের ডান দিকে OH আছে, এই জন্য নাম হচ্ছে ডি রাইবোজ। ঠিক একই রকম ভাবে ডি অক্সিরাইবোজ,
বুঝছো? ডি অক্সিরাইবোজ, D2 কেন হয়েছে? কারণ 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম আছে, এই জন্য D2। আচ্ছা, এখন আমরা আসি রিং স্ট্রাকচার, ডি রাইবোজের রিং স্ট্রাকচার। আমরা জানি এখানে 1 নম্বর কার্বন এবং সবচেয়ে দূরের কার্বন কার্বন হলো 4, এই জন্য 1 আর 4 এর মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়। হ্যাঁ, 2 আর 3 এই কাঠামো ঠিক থাকে, যেহেতু 5 নম্বর কার্বনটা অক্সিজেন সেতু তৈরি করে না, এটা এই জন্য সে বাইরে থাকবে। আর 4 নম্বর কার্বনের শুধু এইচ থাকবে। আর 4 নম্বর কার্বনের যে ওএইচ সেটা চলে যাবে কোথায়? 1 নম্বর কার্বন। এই ওএইচটা এটা 4 নম্বরের ওএইচ ছিল। এইভাবে ডি রাইবোজ তৈরি হয়। ঠিক একই রকম ভাবে ডি অক্সিরাইবোজের রিংটাও একইভাবে তৈরি হয়। তাহলে আমরা আজকে পড়লাম ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, হ্যাঁ, মনোস্যাকারাইড পড়লাম, ট্রায়োজ, টেট্রোজ, তারপর হলো পেন্টোজ, হেক্সোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, আলফা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ, ডি গ্লুকোজ, এল গ্লুকোজ। তো আজকে ক্লাসে আরো কোথাও সমস্যা থাকলে বলো, যেহেতু 1.5 মিনিট মতো সময় আছে। আর এগুলো বাসায় সবাই প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই যে যে স্ট্রাকচার গুলো বললাম এগুলো সবাই বাসায় প্র্যাকটিস করবা বারবার। জি স্যার, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। মনে থাকবে না, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। এবং গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচারটা মানে অবশ্যই খুব ইম্পর্টেন্ট। চেন স্ট্রাকচার গুলো বা রিং স্ট্রাকচার গুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আশা করি আর কার কোনো সমস্যা নাই। আর সমস্যা থাকলেও পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই বলবা। আচ্ছা, কেউ কি বলবা যে এই রাইবোজের যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, রাইবোজের স্ট্রাকচারের 1 নম্বর কার্বনের উপরের কাঠামোকে কি বলে? উপরের যে অবস্থান ছিল সেই অবস্থানটার নাম কি? 1 নম্বর কার্বনের উপরের অবস্থানের নাম কি আর নিচের অবস্থানের নাম কি? উপরের অবস্থানের নাম বিটা আর নিচের বিটা আর এটা আলফা। আলফা। তাহলে এটার নাম কি হতে পারে? এখানে বলছে শুধু ডি রাইবোজ, এটা কি রাইবোজ? বিটা বিটা ডি হ্যাঁ, রাইবোজ। বিটা ডি রাইবোজ। ঠিক আছে, তোমার নাম কি যে বলছো বারবার? আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন। রোল কত? 1196। খুব ভালো। হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, তোমার মধ্যে